আজকে আমরা আলোচনা করব আমি কিভাবে আপওয়ার্কে প্রথম জবটি পেয়েছি এবং প্রথম জবটি পাওয়ার জন্য আমাকে কোন কোন স্টেপ ফলো করতে হয়েছে। তো আজকে আমরা এই ব্যাপারে আলোচনা করব। মূলত আমি প্রথম কাজ শুরু করেছিলাম ফাইবারে, এবং ফাইবারে কাজ শুরু করার পর আমি বেশ কিছুদিন কাজ করেছি। এবং ফাইবারে এখন একটি বড় সমস্যা হলো, সেখানে কোনো কভার লেটার লেখার সিস্টেম নেই। ক্লায়েন্টকে যে জব পোস্ট করবে এরকমও কোনো সিস্টেম নেই। যার কারণে শুধুমাত্র আপনাকে কিছু টাইটেল এবং গিগ ইমেজ অথবা গিগ ভিডিওর দিকে তাকিয়ে থাকতে হবে, এবং সেটি যখন র্যাঙ্ক করবে আস্তে আস্তে, তখন হয়তো আপনি কাজ পাওয়া শুরু করবেন। কিংবা আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, অনেক স্কিলফুল লোক, কিন্তু তারা ফাইবারে কখনোই কাজ পান না। এর কারণ হলো, আপনি কখনোই শিওর করে বলতে পারবেন না আপনার যে গিগটি রয়েছে সেটি র্যাঙ্কে যাবে এবং কতদিন পরে যাবে, এটারও কোনো কিন্তু গ্যারান্টি নেই। সেটা ১ দিন পর যেতে পারে, ৭ দিন পর যেতে পারে। আপনি এমন অনেক লোক দেখে থাকবেন যারা মূলত স্কিলফুল না, কিন্তু ফাইবারে তারা গিগ ক্রিয়েট করেছে। গিগ ক্রিয়েট করার পর তাদের গিগটা র্যাঙ্কের ১ম এ এসেছে। আবার যারা ৪-৫ বছর থেকে কাজ করতেছে, ২-৩ বছর ধরে লেগে আছে, ৬ মাস ১ বছর ধরে লেগে আছে, তাদের গিগটা কিন্তু র্যাঙ্কে আসে না। সো এখানে কিন্তু আপনি নিজে থেকে কিছু একটা প্রসেস করবেন, আপনার নিজের যোগ্যতা দেখাবেন, এরকম কিন্তু কোনো সিস্টেম নেই। এখানে নিজের যোগ্যতা দেখাতে হয় টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং কি ইমেজ অথবা ভিডিওর উপর। তো আমি যখন কাজ শুরু করি, মূলত আমি ওয়েব ডিজাইনার হিসাবে কাজ শুরু করছিলাম। তো কাজ শুরু করার পর আমি খুব একটা ভালো রেজাল্ট পাইছি, ব্যাপারটা এরকম না। মোটামুটি আমি ১০ থেকে ১৫টার মতো প্রজেক্ট কমপ্লিট করেছি, এবং সেখানে 4 স্টার ছিল ২ টো, এবং বাকি যেগুলো ছিল সবগুলো ছিল 5 স্টার রেটিং। তো মোটামুটিভাবে আমি যখন কাজ শুরু করি, তো এরপর থেকে আসলে কাজ পাবো এরকম কোনো নিশ্চয়তা আসলে থাকে না, বা আমি একটা জবে যে এপ্লাই করব এরকম কোনো সিস্টেমও তাদের নেই। ক্লায়েন্ট কবে মেসেজ দিবে সেই অপেক্ষায় বসে থাকতে হয়। যার কারণে আমি বাধ্য হয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলি, এবং আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে সেখানে কাজ শুরু করে দেই। মূলত আপওয়ার্কে যখন কাজ শুরু করি, সেখানে কিন্তু আমাকে আসলে কিছু ডলারের অবশ্যই প্রয়োজন হয়, কেননা সেখানে ফ্রিতে কানেক্ট কেনা যায় না। ফ্রিতে যে কানেক্টগুলো দেয় সেটা একদমই বেসিক কিছু কানেক্ট দেয়। তো সেখানে কিন্তু বাধ্যতামূলকভাবে আমাদেরকে কানেক্ট কিনতে হয়। তো এরপর যখন আমি কানেক্ট কিনে জবে অ্যাপ্লাই করা শুরু করে দিয়েছি, আমি আসলে বুঝতে পারতাম না কভার লেটারটি কিভাবে লিখতে হবে। কিভাবে কভার লেটারটি লিখলে ক্লায়েন্টের কাছে পৌঁছাবে, আমি এই সিস্টেমটা জানতাম না। আমি জানতাম না মূলত ক্লায়েন্ট অ্যালগরিদম কিভাবে কাজ করে। এই ফ্রিল্যান্সারের গিগ বা প্রোফাইল, তাদের যে প্রজেক্ট রয়েছে, এগুলো কিভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা যায়, এগুলো কিন্তু আমি জানতাম না। কিংবা অ্যাপ্লাই করা যে সিস্টেম, কভার লেটার ফিনিশিং, শুরু থেকে মিড এবং ফিনিশিং, এই ৩টে সেকশনে কোন কোন বিষয়গুলো ইনক্লুড করতে হবে, আমি কিন্তু সেটাও জানতাম না। যাই হোক, মোটামুটিভাবে আমি জবে অ্যাপ্লাই করা শুরু করে দেই, এবং অ্যাপ্লাই করা শুরু করে দেওয়ার পর প্রথম যে ৫-৬টি জবে আমি অ্যাপ্লাই করি, এখানে কিন্তু কোনো ভিউ হয়নি। তো ক্লায়েন্টরা যদি আমার প্রপোজাল ভিউ না করে, তো তারা অবশ্যই আমাকে হায়ার করবে না। আমার যে কভার লেটারটি রয়েছে সেটি ভিউ হতে শুরু করে, এবং এরপর আরও যখন ৫টি কভার লেটার লিখি, সেখান থেকে একজন ক্লায়েন্ট আমাকে মেসেজ করে হায়ার করার জন্য। তো যাই হোক, দুর্ভাগ্যজনকভাবে সে কাজটি আমার করা হয়নি, কারণ ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এর কিছু সমস্যা ছিল, যার কারণে আসলে কাজটি আমার করা হয়নি। তো সর্বশেষভাবে আমি আবারও কাজ শুরু করে দেই, নতুন নতুন জবে অ্যাপ্লাই করি এবং আরেকটি কাজ পাই। তো মূলত এই কাজটি পেতে গেলে আমাকে মোটামুটিভাবে বেশ কয়েকটি স্টেপ অতিক্রম করতে হয়েছে। প্রথমত, প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হয়েছে কোন জবটি আগে পোস্ট হয়, এবং গভীর দৃষ্টি রাখা কোন কাজটি ইজি, কোন কাজটি আমার জন্য সহজ হবে। কারণ নতুন অবস্থায় আমি কখনো কোনো চ্যালেঞ্জিং মূলক কাজ নিতে চাবো না, এটি আমার প্রোফাইলের জন্য অবশ্যই হুমকি স্বরূপ। তো এভাবে মোটামুটি একটানা যতক্ষণ সম্ভব হয়েছে আমি অ্যাক্টিভ থেকে, মোটামুটি ৫-৬ দিন পর গিয়ে একটি একদমই ইজি একটা জব পাই। আমার প্রজেক্টগুলোকে ঠিক করে রাখি, এবং কি কি স্টেপে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করতে হয়, কি কি সমস্যা হয়, সমস্যাগুলোর সমাধান কি কি হবে। এরপর মূলত আমি প্রথম জবটি পাই। তবে প্রথম জবটি পাওয়ার ক্ষেত্রে একটু
একটু ডিফারেন্ট হয়ে যায়। আমি যখন প্রথম কাজটি পেয়েছি, সেই প্রথম কাজটি ছিল মূলত ভিডিও এডিটিং এর কাজ। আমি টুকটাক ভিডিও এডিটিং পারতাম, তবে খুব বেশি প্রফেশনাল ছিলাম না। তো আমি যখন এই ক্লায়েন্টের ভিডিও এডিটিং এর প্রসেসটা শুরু করে দেই, তো এরপর আমি 5 থেকে 6টা ভিডিও কন্টিনিউ এডিটিং করি। তো হঠাৎ করে আচমকাই ক্লায়েন্ট একদিন বলতেছে যে, "উমর, আমাদের একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্রয়োজন। আমাদের ওয়েবসাইটটি অনেক পুরনো, এটাকে এখন আপডেট করা প্রয়োজন। এটি অনেক পুরনো দেখায়।" তো আর সাথে, সাথে আমি রাজি হয়ে গেলাম। কারণ আমি অবশ্যই সেই বিষয়ে দক্ষ ছিলাম। তো যাই হোক, আমি যখন সেই প্রজেক্টটা কমপ্লিট করি, ক্লায়েন্ট অনেক খুশি হয়ে যায় এবং সেটা প্রজেক্ট শুরু হয় $200 এবং সর্বশেষ সেটা গিয়ে $250 শেষ হয়। সেই প্রজেক্টটা কমপ্লিট করার পর ক্লায়েন্ট অবশ্যই অনেক খুশি হয়ে যায় এবং দীর্ঘ সময় একটা রিলেশনশিপ আমাদের তৈরি হয়। কারণ একই সাথে তাদের ভিডিও এডিটিং আমি করে দিয়েছিলাম, তাদের ওয়েবসাইট তৈরি করে দিয়েছিলাম, এরপর তাদের অনলাইন সাপোর্ট সহ যাবতীয় কাজে হেল্প করেছিলাম এবং ক্লায়েন্ট অবশ্যই অনেক পরিমাণ খুশি হয়ে যায় আমার সার্ভিসে। কারণ সবখানে যে টাকা নিতে হবে, সবখানে যে ডলার নিতে হবে, ব্যাপারটা আসলে এরকম না। কারণ আমি আগে তাদের স্যাটিসফ্যাকশনটা অর্জন করছি। তো এরপর আমি একদিন ক্লায়েন্টকে রিকোয়েস্ট করলাম যেন একটা ই-কমার্স ওয়েবসাইটের কাজ আমাকে দেওয়া হয়। তো এরপর তারা একটি ই-কমার্স ওয়েবসাইটের কাজ আমাকে দেয়। মোটামুটি আমি 10-12 দিন পরে গিয়ে কাজটা পাই। যখন ল্যান্ডিং পেজ তৈরি করার প্রসেসটা শেষ হয়ে যায়, এর 10 থেকে 12 দিন পর গিয়ে মূলত ই-কমার্স ওয়েবসাইটের যে কাজ সেটি পাই। তো ই-কমার্স ওয়েবসাইটের কাজ পাওয়ার পর ক্লায়েন্টের সফটওয়্যারের কিছু সমস্যা হয়ে যায়। তো যার কারণে তার সাথে আমি খুব বেশি কমিউনিকেশন করতে পারিনি। যাই হোক, আমার যে কাজটা রয়েছে সেই কাজটা কিন্তু আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করি। সেখানে ই-কমার্স ওয়েবসাইটে যত কিছু প্রয়োজন সবকিছু সেটআপ করে রাখি। এরপর তারা আরো শপিফাই এর কাজ দেয়। কারণ শপিফাই বলেন, উইক্স বলেন, ওয়ার্ডপ্রেস বলেন, এগুলো যদি আপনার একটা বিষয়ে স্কিল থাকে, মোটামুটি কিন্তু উম বাকি বিষয়গুলো একটু ভালোভাবে দেখলেই কিন্তু পারবেন। তো এইভাবে কিন্তু আমার প্রসেসটা আসলে শুরু হয়ে যায়। তো ১ম যে ভিডিও এডিটিং এর কাজটা করি সেটা ছিল $8 এবং সে কাজটি পাওয়ার জন্য আমাকে সরাসরি জুম মিটিং এর আয়োজন করতে হয়েছে। কারণ আমি ইংলিশে একদমই ছিলাম বেসিক। তো সেখানে জুম মিটিং করা আমার জন্য সত্যিই অনেক কষ্টসাধ্য এবং দুর্বিষহ ছিল। যাই হোক, মূলত সব ভয় বাদ দিয়ে আমি কাজ শুরু করে দেই এবং জুম মিটিং করার পর আমি তাকে এতটুকু বোঝাতে পারছি যে সে কাজটা আমি করতে পারবো। কাজটি কোন, কোন স্টেপে আমি কাজ করব, কিভাবে অ্যানিমেশন ব্যবহার করব, ট্রানজেকশন ব্যবহার করব, টেক্সট অ্যানিমেশন কিভাবে ব্যবহার করব। তো এইসব বিষয় শোনার পর উনি অবশ্যই খুশি হয়। আমার ইংলিশ স্কিল আসলে কি হলো সেটার থেকে আমি কাজ কিভাবে কমপ্লিট করব, কাজ করার প্রসেস, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, সেই ক্লায়েন্টের সাথে আমি কন্টিনিউ এখনো কাজ করতেছি। পাশাপাশি আরো অন্যান্য অনেক ক্লায়েন্ট রয়েছে যাদের সাথে আমি কন্টিনিউ কাজ করতেছি। তো এভাবেই মূলত একটা যাত্রা শুরু হয়। তবে অবশ্যই আপনাকে টাইটেল, ডেসক্রিপশন এগুলো সুন্দরভাবে থাকতে হবে। প্রোফাইল যে পিকচারটা রয়েছে সেটি সুন্দরভাবে রাখতে হবে। প্রজেক্টে যে লিঙ্কগুলো রয়েছে, কাজের যে ডেমোগুলো দিবেন, যে পোর্টফোলিওগুলো দিবেন, সেগুলো যেন অবশ্যই আকর্ষণীয় এবং সুন্দর হয়। তবেই মূলত একজন ক্লায়েন্ট কিন্তু আপনাকে হায়ার করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি যখন কভার লেটার লিখবেন অবশ্যই কভার লেটারটি বুস্ট করতে হবে। কারণ বুস্ট ছাড়া কেউ আসলে দেখতে চায় না। আর সবাই, বেশিরভাগ লোকে কিন্তু বুস্ট করে। আছে যারা বুস্ট করে না এমন অনেক লোক আছে, তাদের ভাগ্য ভালো, তারা সহজেই কিন্তু কাজ পেয়ে যায়। কিন্তু আমার ক্ষেত্রে হয়তো একটু আলাদা হয়েছে। আমাকে বাধ্যতামূলকভাবে বুস্ট করা লাগছে। তো এরপর থেকে আর সমস্যা হয়নি। কন্টিনিউ আমি কারেন্ট কেনা শুরু করে দেই। সেখান থেকে আর্ন করি Upwork থেকে, সেখান থেকে আবার কারেন্ট কিনি, আবার আর্ন করি এবং এভাবেই মূলত আমি আর্ন করা শুরু করে দেই। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমি আলোচনা করলাম কিভাবে আসলে Fiverr থেকে Upwork এ আমি যে কনভার্ট হয়েছি, কিভাবে নতুন জব পেলাম, কিভাবে জবের কভার লেটার, ডেসক্রিপশন ইত্যাদি বিষয়গুলো লিখেছি এবং কিভাবে একই ক্লায়েন্টের কাছ থেকে একাধিক অর্ডার নিয়ে আসা যায়, এইসব বিষয় নিয়ে আলোচনা করলাম। তো সামনের অন্য কোনো ভিডিওতে আমরা আরো অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।